দিল্লিতে হারানো জমি পুনরায় ফিরে পেতেই কংগ্রেস ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে। শক্তিশালী বিরোধী দলকে পরাজিত করার পাশাপাশি কংগ্রেস নেতা আম আদমি পার্টির ঘেরাটোপ থেকে মুক্ত হতে চাইছে। আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বদের বক্তব্যকে নিয়ে নানান সমালোচনা, ইতিমধ্যে কটূক্তিও শুরু হয়ে গিয়েছে। আগামী দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইকে যে কোনো প্রকারেই হোক ত্রিমুখী লড়াইয়ে রূপ দিতে প্রয়াসী হয়েছেন তারা। তবে এবারের নির্বাচনে বিজেপি বড়সড় একটা দাও মারার অপেক্ষায় রয়েছে। নতুন বছর আসার সাথে সাথেই দিল্লি বিধানসভা ভোট নিয়ে বিজেপিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন থেকে তারা শিক্ষা নিয়েছেন। তারা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ নানা সলা পরামর্শের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য নানান রণকৌশল নিয়েছেন। দিল্লিতে নির্বাচনের টিকিট বিলি হতে এখনও সময় রয়েছে, এখনও দেরি আছে। সূত্র মারফত তথ্যানুযায়ী যেখানে যেখানে পার্টির শীর্ষ স্তর থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত জনসংযোগ ঘটানো সম্ভব হয়েছে, সেই সকল কেন্দ্রে বিজেপির জয় হাসিল হয়েছে। আর যেখানে যেখানে এই জনসংযোগের ঘাটতি পড়েছে, সেখানেই দলের পরাজয় নিশ্চিত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান, এই সকল রাজ্যে বিজেপি খুব ভালো ফল করেছে। আর এই চিন্তাভাবনা থেকেই আগামী দিল্লি বিধানসভা নির্বাচনকে পাখির করে দিল্লির মোট 7টি বিধানসভা আসনের বিধানসভা নির্বাচনের জন্য নানান পরিকল্পনা করে ফেলেছে বিজেপি। এবার ভারতীয় জনতা পার্টি এমপি ফর্মুলাকে কাজে লাগিয়ে ভোটে লড়বে। মধ্যপ্রদেশে যে পদ্ধতিতে, যে পরিকল্পনাকে কাজে লাগিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা, এবারেও ঠিক সেই পরিকল্পনা, সেই পদ্ধতিকেই কাজে লাগাতে বদ্ধপরিকর। আর সেই জন্যই এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি এমপি ফর্মুলাকে লাগু করতে চায়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনাকেও এবারের নির্বাচনে দেখা যাবে। পাশাপাশি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই সকল দিল্লির সাংসদ স্থানীয় নেতাদেরকেও এবার বিধানসভায় নির্বাচনে দেখা যেতে পারে। দলের হাইকমান্ডের বৈঠকের দ্বারাই এই প্রার্থী তালিকা প্রস্তুত করার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত প্রাপ্ত তথ্যানুযায়ী মধ্যপ্রদেশের ন্যায় দিল্লিতেও অধিকাংশ বড় বড় নেতাদের এই লড়াইয়ে নামতে দেখা যাবে আগামী নির্বাচনে। এবারে 2024 লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকেও এবারের আগামী বিধানসভা নির্বাচনেও দেখা যাবে বলেই অভিমত। ইতিমধ্যে দল বিভিন্ন এজেন্সির কাছ থেকে বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন পর্যবেক্ষণ সংগ্রহ করেছে। খুব শীঘ্রই দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ভারতীয় জাতীয় কমিশন ঘোষণা করতে চলেছে। দিল্লি বিধানসভা নির্বাচন আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কংগ্রেস দিল্লিতে তাদের এককালের হারানো ক্ষমতা, এককালের হারানো জমি পুনরুদ্ধার করতে উঠে পড়ে লেগেছে, যা ইতিমধ্যে আম আদমি পার্টির কপালে চিন্তার ভাঁজ নেমে এসেছে। 2012-তে আম আদমি পার্টির ক্ষমতায় আসার আগে পর্যন্ত দিল্লিতে কেবল বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই দ্বিমুখী লড়াই চলত। এই হিসেবে 1993 সালটি বাদ দিলে আর কোনো বিধানসভা নির্বাচনেই কংগ্রেস 40% নিচে কখনো ভোট পায়নি। বছরের পর বছর কংগ্রেসের ভোট নিম্ন শ্রেণীর মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে একচেটিয়াভাবে পেয়ে আসছিল। আর এরই উপর নির্ভর করে কংগ্রেসের দীর্ঘ 15টি বছর দিল্লিতে ক্ষমতায় আসীন ছিল। তবে 2012 সালের পরেই রাজনীতির এই সমীকরণ পুরোপুরিভাবে বদলে গেল। কংগ্রেসের মজবুত ভোট ব্যাংক চলে গেল আপ সরকারের ঘাঁটিতে। আপ সরকারের শীর্ষস্থানীয় নেতাদের দল থেকে ভাঙিয়ে এনে কংগ্রেস তাদেরকে এবার ভোটের টিকিট দিতে চলেছে। এমনকি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার বিরুদ্ধেও কংগ্রেস দাঁড় করাতে চলেছে কালকাজির থেকেও শক্তিশালী নেতাকে। সেই সঙ্গে দেবেন্দ্র যাদবকেও এবারের নির্বাচনে দেখা যাবে। আম আদমি পার্টি থেকে কংগ্রেসে আসা মন্ত্রী আসিম আহমেদ খান, পূর্ববর্তী বিধায়ক আব্দুল রহমান, দেবেন্দ্র সরকারকেও টিকিট দেওয়া হতে পারে। ওদিকে আম আদমি পার্টিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কংগ্রেসকে ক্রমশ আক্রমণের পর আক্রমণ হানিয়েছে। বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছে তারাও কংগ্রেসের নানান সমালোচনা, ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি কংগ্রেসকে কটূক্তি করতে ছাড়েনি। সেই সঙ্গে কংগ্রেসকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, এই নির্বাচনে কংগ্রেসকে নাকি বিজেপি সমর্থন করছেন। এইভাবেই নানান অভিযোগ তুলে এবং কংগ্রেসেরও নানান নেতাদের নিজেদের আওতায় এনে এই নির্বাচন লড়াইকে ত্রিমুখী লড়াইয়ের হাত থেকে রুখতে চায় তারা। এবারের নির্বাচন খুবই হাড্ডাহাড্ডি, এবারের নির্বাচন কিন্তু খুবই মরণ বাঁচনের লড়াই, এবারের নির্বাচন কিন্তু খুব টাফ। সদ্য হয়ে যাওয়া 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন। বর্তমানে মহারাষ্ট্রে যে
বিধানসভা নির্বাচন হলেও সেখানে বিজেপি জয়ী হয়েছে। হরিয়ানাতে বিজেপি জয়ী হয়েছে। ঝাড়খণ্ড আর জম্মু কাশ্মীরে দেখুন চিত্রটা হয়েছে একেবারে অন্যরকম। ঝাড়খণ্ডে কংগ্রেস এবং জেএমএম যৌথভাবে জয়ী হয়েছে, তারা সরকারও গঠন করেছে। অপরদিকে জম্মু কাশ্মীরে কংগ্রেস এবং এনসিএফ যৌথভাবে জয়ী হয়েছে, তাদের জোট। আমরা দেখতে পাচ্ছি 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন যে 2024-এ হয়েছে, সেখানে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপি এককভাবে জয়ী হয়েছে। আর ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে কংগ্রেস কখনো জেএমএম সরকারের সঙ্গে জোটবদ্ধভাবে, কখনো বা এনসিএফ দলের সঙ্গে জোটবদ্ধভাবে জয়ী হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি, সমগ্র ভারতবর্ষের মধ্যে 4টি রাজ্যের বিধানসভা আসনের ফলাফলের দিকে তাকিয়ে যে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। যদিও বর্তমানে বিজেপি বঙ্গ বিজেপির ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে তাদের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু অন্যান্য রাজ্যগুলিতে তাদের পরিস্থিতি খুবই ভালো। এখন লক্ষ্য হলো দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে, সেই নিয়েই বিষয় নিয়ে আমরা আজকের এপিসোডে আলোচনা করতে এসেছি। তবে দিল্লিতে কিন্তু বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি নয়, আপ সরকার, অর্থাৎ আম আদমি পার্টি। তবে এখানে নির্বাচনে কিন্তু ত্রিমুখী লড়াই হলেও, অর্থাৎ বিজেপি, কংগ্রেস আর আপ সরকারের মধ্যে হলেও এখানে অন্যান্যরা অংশগ্রহণ করবে। আমরা এখানে দেখুন তার মধ্যে কিছু কিছু উল্লেখ করেছি। কংগ্রেস আছে, বিজেপি আছে, ঠিক তেমনইভাবে এলজিবিএস আছে, আবার বিএসপিও আছে। বর্তমানে 2024-এ যে সকল নির্বাচনগুলো হয়ে গেল, সেটা উপনির্বাচনই হোক, সেটা বিধানসভা উপনির্বাচন হোক, কিংবা লোকসভা উপনির্বাচন হোক, কিংবা বিধানসভা নির্বাচন হোক, প্রত্যেকটারই ফলাফল আমরা একটু এক পলকে দেখে নিতে চাই। তাহলে এই যে ত্রিমুখী লড়াই দিল্লিতে হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে, সেখানে যে 3টি প্রধান দল, অর্থাৎ আম আদমি পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি, তারা বর্তমানে সমগ্র ভারতবর্ষে 2024-এ যে সকল নির্বাচনগুলো হলো সেগুলোর ফলাফল কী রয়েছে, তারা কোন পরিস্থিতিতে রয়েছে, অর্থাৎ আমি কিন্তু ওই জায়গাটা থেকে বলতে চাইছি। অর্থাৎ 2024-এর অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর যে নির্বাচনগুলো হলো, সেই উপনির্বাচন আর বিধানসভা নির্বাচনের ফলাফলটা কী রয়েছে। দেখুন, মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা উপনির্বাচন, এখানে বিজয়ী দল রয়েছে কংগ্রেস। আবার ওদিকে কেরালার ওয়ানাড লোকসভা নির্বাচন, বিজয়ী দল রয়েছে কংগ্রেস। আবার এদিকে উত্তরপ্রদেশে 9টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে, যেখানে বিজেপি 9টির মধ্যে 7টি আসনে জয়ী হয়েছে, আর বাকি 2টি আসন পেয়েছে সমাজবাদী পার্টি। এদিকে দেখুন, আসামে 5টা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে, যেখানে 5টির মধ্যে 3টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি, আর বাকি 2টি আসনের একটি পেয়েছে আসাম গণপরিষদ আর একটি পেয়েছে ইউপিপিএল। এদিকে দেখুন, বিহারে 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে, যার মধ্যে 4টির মধ্যে 2টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ 50% আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। বাকি 2টি আসনের একটি পেয়েছে জেডিইউ আর একটি পেয়েছে হামস পার্টি। পরবর্তী ছত্তিশগড়, 1টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে এবং একটিতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি পেয়েছে। গুজরাট, যেখানে নরেন্দ্র মোদীর নিজের রাজ্য, এই রাজ্য থেকে নরেন্দ্র মোদী পরপর 2বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। গুজরাটে এবার 1টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে, যেখানে একটির মধ্যে একটিতেই কিন্তু বিজেপির অধীনে রয়ে গেছে। কর্ণাটক রাজ্যটার দিকে দেখুন, যেখানে 1টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং একটি আসনই পেয়েছে কিন্তু কংগ্রেস। অপরদিকে কেরালা, এখানে 2টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং এই 2টির মধ্যে একটি পেয়েছে সিপিআইএম। দেখুন, কেরালায় ফলটা কিন্তু, চিত্রটা কিন্তু একেবারে অন্যরকম। আরেকটা পেয়েছে কে? কংগ্রেস। বিজেপি কিন্তু কেরালায় কোনো রকমই প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু মেঘালয়ে লক্ষ্য করুন, 1টি বিধানসভা কেন্দ্র, এখানে না আছে বিজেপি, না আছে কংগ্রেস, না আছে সিপিএম। কায়ে রয়েছে? বিজয়ী দল হিসেবে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি, অর্থাৎ এনপিপি। পাঞ্জাবটা দেখুন, পাঞ্জাবের চিত্রটা একেবারে অন্যরকম। এখানে কিন্তু বিজেপি একেবারেই খাতা খুলতে পারেনি। 4টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়ে গেল, এই 4টির মধ্যে 3টি আসন পেয়েছে আম আদমি পার্টি আর একটি আসন মাত্র পেয়েছে কংগ্রেস। অ্যাকচুয়াল পাঞ্জাব এবং দিল্লিতে কিন্তু আম আদমি পার্টি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে, তাদের প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, একচেটিয়া আধিপত্য রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দিল্লিতে আম আদমি পার্টিকে হারানো, টক্কর দেওয়া কিন্তু যে সে কথা নয়। রাজস্থানের চিত্রটা দেখুন একেবারে অন্যরকম। 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং এই 7টির মধ্যে 5টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বা এগিয়ে থাকতে চলেছে বিজেপি।
আর বাকি দুটি আসনের মধ্যে কংগ্রেস আর বিএপি একটি করে আসন পেতে পারে। পরবর্তী সিকিম, যা ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে। দুটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং দুটিতেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসকেএম পার্টি। পরবর্তী দেখুন, উত্তরাখণ্ডে একটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং একটিতেই কিন্তু জয়ী হয়েছে বিজেপি, অর্থাৎ বিজেপি কিন্তু উত্তরাখণ্ডে নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরেছে। আর এবারে এলাম পশ্চিমবঙ্গ, 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং 6টির মধ্যে 6টিতেই কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছে। বিজেপি কিন্তু এখানে একটি আসনও পায়নি। তো আমরা বর্তমানে দিল্লিতে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং সেই বিধানসভা নির্বাচনে যে প্রধান যে ত্রিমুখী লড়াই, সেই ত্রিমুখী লড়াইয়ে প্রধান যে 3টি দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস আর আম আদমি পার্টি, তাদের বর্তমান পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, দিল্লিতে বর্তমানে রাজনৈতিক টানাপোড়েন, বর্তমানে দিল্লি রাজনীতির কোন পরিস্থিতিতে অবস্থান করছে, সেটাও নিয়ে আমরা কথা বললাম। এবারে আমরা কথা বলবো যে দিল্লিতে বিধানসভা নির্বাচন যে হতে চলেছে 70টি বিধানসভা আসনে, এবং সেই 70টি বিধানসভা আসনের জন্য প্রার্থী নির্দিষ্ট করা হবে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের ফলাফল কি হতে চলেছে, কোন দল কটি আসন পেতে চলেছে, কোন দল কোন আসনে জয়ী হতে চলেছে, সেটা নিয়ে একটু আমরা সম্ভাব্য ফলাফল নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। দেখুন, দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি মোট বিধানসভা আসন রয়েছে 70টি। তবে এখানে এককভাবে জয়ী হতে গেলে বা ম্যাজিক ফিগার যেটা রয়েছে বা সরকার গঠন করতে চললে বা কিংবা ক্ষমতায় আসতে গেলে এই 70টির মধ্যে 35 থেকে 35 বলেছি না, এখানে 36টা আসন কিন্তু পেতে হবে, তবেই কিন্তু সেই দল সরকার গঠন করতে পারবে। এখন দেখা যাক কোন দল সরকার গঠন করতে পারে, কেননা এখানে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি, তারাও কিন্তু নিজেদের অস্তিত্ব অত সহজে ছেড়ে দেবে না। অপরদিকে বিজেপি, তারাও কিন্তু মরিয়াভাবে চেষ্টা করছে। আবার এদিকে কিন্তু কংগ্রেস ধীরে ধীরে কিন্তু উঠে আসছে। প্রত্যেকটা দলই কিন্তু শক্তিশালী, প্রত্যেকটা দলের সিদ্ধান্ত, লড়াই, আভ্যন্তরীণ সংগঠন খুব মজবুত। 2019-এ লোকসভা নির্বাচন দিল্লিতে যে হয়েছিল তার ফলাফলটা একটু এক পলকে দেখে নিন। দেখুন, 2019-এর চিত্রটা, ফলাফলটা যা রয়েছে, এই হিসেবে দেখতে গেলে কিন্তু বিজেপি এখানে কোনোভাবে খাতা খুলতে পারবে না, সেরকমই কিন্তু বলছে। আবার ওদিকে দেখুন, কংগ্রেস 0 রয়েছে। যদিও বিজেপি এখানে 2019-এ 70টি বিধানসভা আসনের মধ্যে 8টি আসন নিয়ে নিজেদের অন্তত কোনো রকমের বিরোধী দলের মর্যাদা পেয়েছিল, কিন্তু সেই দিক থেকে কিন্তু অন্যান্য দল এখানে দেখুন 0, কংগ্রেসও 0, আর আম আদমি পার্টি তো দেখতেই পাচ্ছেন 70টার মধ্যে 62টা আসনে জয়ী হয়েছে। তবে এবারের চিত্র কিন্তু অন্যরকম হবে। এবারে আম আদমি পার্টি কিন্তু অতগুলো আসন পাবে না, তবে লক্ষ্য তো 36, সেই 36 পেরোতে পারলেই কিন্তু সরকার গঠন করতে পারবে। সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়। দেখুন, প্রথমেই উত্তর দিল্লি, যা মোট 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 8টি বিধানসভা আসনের মধ্যে উত্তর দিল্লিতে আম আদমি পার্টি পেতে চলেছে 4টি আসন। বাকি 4টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন আর কংগ্রেস পেতে পারে 1টি আসন। অ্যাকচুয়াল বলা চলে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যেই কিন্তু এখানে লড়াইটা হচ্ছে। লড়াই যদিও ত্রিমুখী, তবুও কিন্তু এখানে সমীক্ষা যা বলছে, মানুষের মন তো অন্যরকম। মানুষের মন কিন্তু এখানে মূলত দ্বিমুখী লড়াইকেই টিকিয়ে রাখবে। মানুষের মন কিন্তু সেই একই জায়গায় রয়েছে, মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে। কেন্দ্রীয় দিল্লিটা লক্ষ্য করুন, মোট বিধানসভা আসন এখানে রয়েছে 7টি, যার মধ্যে 7টির মধ্যে 3টি আসনে পেয়ে পিছিয়ে থাকছে আম আদমি পার্টি। আর কেন্দ্রীয় দিল্লিতে বিজেপি কিন্তু ভালো ফল করতে চলেছে। তারা এই 7টার মধ্যে 4টি আসন পাওয়ার সম্ভাবনা প্রবল। কংগ্রেস এবং অন্যান্য দল এখানে খাতাই খুলতে পারবে না। উত্তর পশ্চিম দিল্লি, মোট বিধানসভা আসন এখানে রয়েছে 7টি। এই 7টির মধ্যে 5টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টির, আর বাকি 2টি আসন কিন্তু বিজেপি একাই পেয়ে যাচ্ছে। কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না, আর অন্যান্য দল সেই 0ই থাকছে। পশ্চিম দিল্লি, মোট বিধানসভা আসন রয়েছে 7টি, তবে এই 7টি বিধানসভা আসনের মধ্যে 3টি আসন পেয়ে একটু পিছিয়ে থাকছে বিজেপি। সেই তুলনায় ক্ষমতায় থাকা আম আদমি পার্টি এবারে 7টার মধ্যে 4টে আসন পেতে পারে। সেই তুলনায় কংগ্রেস অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু তেমনভাবে বাগিয়ে উঠতে পারবে না। পরবর্তী আসি নতুন দিল্লি, মোট বিধানসভা আসন এখানে 6টি এবং 6টির মধ্যে দেখুন
এখানে চিত্রটা একেবারে অন্যতম। নতুন দিল্লিতে নতুন রেজাল্ট বলা চলে। এখানে 6টির মধ্যে বিজেপি একাই 4টি আসন পেতে পারে, আর সেদিক থেকে আম আদমি পার্টি অনেকটাই পিছিয়ে থাকছে। তারা 6টার মধ্যে 2টি আসন পেতে পারে। কংগ্রেসের কথা বলে লাভ নেই, তারা অংশগ্রহণই করবে, কিন্তু এখানে তেমনভাবে নিজেদের অবস্থান, নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারবে না। অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম দিল্লিটা দেখুন, একেবারে সেই জায়গাটা থেকে তুলে নিয়ে আসছে। এখানে মোট 7টা বিধানসভা আসন রয়েছে এবং আম আদমি পার্টি কিন্তু এখানে 7টার মধ্যে 4টে আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে, তারা 7টার মধ্যে মাত্র 2টি আসন পেতে পারে। আর কংগ্রেস এখানে খাতা খুলবে, তারা 1টি আসন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য দল শূন্যকে শূন্যই থেকে যাবে। এবারে আসি উত্তর পূর্ব দিল্লি, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা দেখুন 3টি করে আসন পেতে পারে, আর 1টি আসন সেদিক থেকে পেতে পারে কংগ্রেস। অন্যান্য দল শূন্যই থেকে যাবে। উত্তর পূর্ব দিল্লিতে কিন্তু শাসক দল হিসেবে আম আদমি পার্টি আর বিরোধী দল হিসেবে বিজেপি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট, দক্ষিণ দিল্লি, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 5টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি 4টি বিধানসভা আসনে এগিয়ে থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিজেপি অনেক পিছিয়ে থাকছে, তারা কোনো রকমে 5টার মধ্যে 1টি আসন পেয়ে খাতা খুললেও খুলতে পারে, নতুবা এখানে 5টার মধ্যে 5টা আসনই পাওয়ার সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টির। সেদিক থেকে বিজেপি তেমন হলে 1টা আসন পেতে পারে, নতুবা তারা শূন্য হয়ে যেতে পারে, কংগ্রেসেরই ন্যায় বা অন্যান্য দলেরই মতো। নেক্সট, শাহাদারা দিল্লি, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 5টার মধ্যে 3টি আসন পেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টির। সেদিক থেকে বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই কিন্তু এখানে লড়াইটা মূলত হবে। তারা এই বাকি 2টি আসনের মধ্যে 1টি করে আসন পেতে চলেছে, আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা শূন্যই থেকে যাবে। নেক্সট, উত্তর পূর্ব দিল্লি, যা মোট বিধানসভা আসন রয়েছে 5টি। তবে এই 5টি বিধানসভা আসনের মধ্যে এখানে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যেই কিন্তু এখানে লড়াইটা হচ্ছে, অর্থাৎ লড়াই হচ্ছে এখানে দ্বিমুখী লড়াই, যার একদিকে রয়েছে আম আদমি পার্টি আর একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আম আদমি পার্টি এখানে 5টির মধ্যে 3টি আসন পেতে পারে, আর বিজেপি একটু পিছিয়ে থাকতে পারে, তারা 5টির মধ্যে 2টি আসন পেতে পারে। কংগ্রেস কোনো মতেই এখানে কিন্তু খাতা খুলতে পারবে না, আর অন্যান্য দলগুলো যেমন রয়েছে কংগ্রেসের অবস্থাও কিন্তু তাই 0-0। পূর্ব দিল্লিটা লক্ষ্য করুন, এখানে মোট বিধানসভা আসন রয়েছে 6টি এবং এই বিধানসভা আসন নিয়ে 6টি বিধানসভা আসন নিয়ে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেই কিন্তু এখানে লড়াইটা হচ্ছে, অর্থাৎ লড়াই কিন্তু এখানে হচ্ছে দ্বিমুখী। কংগ্রেস আর অন্যান্য দল এখানে শূন্যই থাকবে। আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে, টক্কর দেওয়া, একে অপরের টক্কর দিতে চাইবে। একটু এদিক ওদিক হলে কিন্তু 4-2 হয়ে যেতে পারে, কিংবা 2-4 হয়ে যেতে পারে, কিংবা 1-5 হয়ে যাওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সমগ্র দিল্লিতেই কিন্তু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে মোট 70টি বিধানসভা আসনে, সেখানে কিন্তু মূলত ত্রিমুখী লড়াই হলেও, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং আম আদমি পার্টি ত্রিমুখী লড়াই হলেও কিন্তু লড়াই হবে মূলত দ্বিমুখী, অর্থাৎ যেটা হয়ে আসছিল এতদিন ভারতীয় জনতা পার্টি এবং আম আদমি পার্টির মধ্যে। এখানে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ফলাফলটা হচ্ছে একেবারে অন্যরকম। আম আদমি পার্টি সেবারে অর্থাৎ 2019-এ 70টি আসনের মধ্যে 62টা আসনে জয়ী হলেও এবারে সেটা কিন্তু অনেকটা কমে আসতে পারে, তবে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতাই পাচ্ছে। অর্থাৎ 70টি বিধানসভা আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠন করার জন্য যেখানে ম্যাজিক ফিগার ছিল 35 থেকে 36, সেখানে কিন্তু এবারে আম আদমি পার্টি 36 তো দূরের কথা, 37 তো দূরের কথা, 38টি আসন পেতে পারে। অপরদিকে বিজেপি একেবারে পরাজিত হবে সেবারে যে বাকি আসনগুলো পেয়েছিল, অর্থাৎ 62টা আসনের মধ্যে, মানে 70টি আসনের মধ্যে 62 আর বাকি আসনগুলো বিজেপি পেয়েছিল, বাকি 8টি আসন, সেই জায়গা থেকে কিন্তু তারা 8 থেকে এগিয়ে 28-এ চলে আসার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সেবারে 0 থাকলেও তারা সেই জায়গা থেকে 0 কাটিয়ে উঠে 4-এ আসতে পারে, অর্থাৎ 4টি আসন পেতে পারে 70টি বিধানসভা আসনের মধ্যে। এর বাদবাকি কিন্তু খুব বেশি এদিক ওদিক হবে না, 5 এদিক ওদিক করতেই পারেন আপনি,
অর্থাৎ আম আদমি পার্টির ক্ষেত্রে 5 যোগ করতে পারেন, বিজেপির ক্ষেত্রে আপনি 2 যোগ করতে পারেন, বেশি যোগ করতে এখানে পারবেন না। কংগ্রেসের ক্ষেত্রেও বলবো 2 যোগ করতে পারেন, এর বেশি বা এর কম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা নেই বলেই আপাতত যে আপডেট আসছে। অর্থাৎ 70টি বিধানসভা আসনের মধ্যে 2019-এ আম আদমি পার্টি যতটা এককভাবে জয়লাভ করেছিল, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সেই জায়গা থেকে তাদের কিন্তু মানে পার্টির ভাবমূর্তির ক্ষেত্রে অনেকটা হানিকর ঘটনা ঘটেছে। কেননা আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি বর্তমানে রিজাইন করেছেন মুখ্যমন্ত্রী আসন থেকে, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একসময় জেলে যেতে হয়েছে, সেটা যে কারণেই হোক। সেই জায়গায় কিন্তু পার্টির ভাবমূর্তিতে একটা আঘাত এনেছে। কিন্তু এদিকটাও দেখতে হবে, এখানে কিন্তু সিম্প্যাথি কাজ করেছে। অরবিন্দ কেজরিওয়াল যেমন জেল থেকে বর্তমানে ছাড়া পেয়েছেন, তিনি আবার এখানে ভোটে লড়তে চলেছেন, ঠিক একইভাবে কিন্তু ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেন কিন্তু জেল থেকে বেরিয়ে নির্বাচনে লড়েছেন, তিনি কিন্তু জয়ী হয়েছেন, সরকারও গঠন করে ফেলেছেন। সেদিক থেকে দেখতে গেলে সিম্প্যাথি এখানে যে কাজ করবে, 2 কোটির দিল্লির জনসংখ্যার মানুষ এখানে কিন্তু আবারও পূর্বের ন্যায় 2019-এর ন্যায় এবারেও আম আদমি পার্টিকে জেতাতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মার্জিন একটু কমবে, কিন্তু ততটা নয়। অপরদিকে বিজেপিও কিন্তু এই জায়গায় সেই রণকৌশলকে কাজে লাগিয়ে তারা কিন্তু মহারাষ্ট্রের ন্যায়, হরিয়ানার ন্যায় এখানেও কিন্তু তাদের মার্জিন অনেকটাই বাড়িয়ে তুলবে। অপরদিকে কংগ্রেসও যেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছিল, তারা সেভাবেই ধীরে ধীরে এগিয়ে আসবে। কিন্তু পুরনো হারানো জমি ফিরে পেতে তারা মরিয়া চেষ্টা করলেও এখানে কিন্তু এক চান্সে সেটা কিন্তু পাওয়া সম্ভব হবে না। এবার আপনাদের কি মতামত, এবার আপনাদের কি মনে হচ্ছে বা আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী এই 70টি বিধানসভা আসনে দিল্লির বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে পারে, কোন দল জয়ী হতে পারে, কিংবা কোন আসনে কোন দল এগিয়ে থাকতে পারে, সে ব্যাপারে আপনাদের কিছু মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টায় ওপেন থাকছে। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।